হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটা তামিল ইউনিক মুভির গল্প নিয়ে আসলাম। গল্পটি আসলেই আপনাদের ভালো লাগবে। আর এই মুভিটা দেখার পর এতটুকুই বুঝেছি আসলে বন্ধুও বন্ধুর শত্রু হতে পারে। এখন পর্যন্ত আপনাদেরকে পুরো ভিডিও দেখার কখনোই অনুরোধ করিনি, আজ বলছি, কারণ শেষের সিনটা দেখলে ভাবতেও পারবেন না যে এরকমেরও বন্ধু হতে পারে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মাথা গরম লোক সেই পরিবারের ছেলেকে মাঝ রাস্তায় বেধড়ক মারতে থাকে। তা দেখে তার বাবা সেই লোকটির হাতে পায়ে ধরে বলে, ভাই ওকে ক্ষমা করে দাও, কিন্তু সে কিছুতেই শোনে না। তাকেও সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এখানে আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে রাধা। রাধার নাম শোনা মাত্রই সবাই তো সেখান থেকে কেটে পড়ার মতো অবস্থা। আসলে রাধার একজন লোককে এই পরিবারের একজন লোক মারছিল, তাই নিজের লোকজনের উপর কেউ হাত তুলেছে এটা শুনে সে মোটেও সহ্য করতে পারে না। তাই বদলা নেওয়ার জন্য এই ছেলেটাকে মারছিল। তখন এক বয়স্ক লোক রিকোয়েস্ট করে বলে, ওকে ছেড়ে দিন, ও জানতো না আপনার লোককে ও মেরেছে। তখন রাধা বলে, না বুঝে ভুল করেছে তাই ছেড়ে দিলাম, নইলে একদম মেরে ফেলতাম। এরপর আমরা দেখি একটা কাপল তাদের স্কুটি নিয়ে একটা মেডিকেল দোকানের সামনে আসে। ওই দোকান থেকে ছেলেটি জলের বোতলের বদলে শুধুমাত্র একটি কন্ডোমের প্যাকেট কিনে নেয়। ঠিক তখনই দোকানের মালিক লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় কাপলরা কিছু করতেই যাবে, ঠিক তখনই সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই ছেলেরা চলে আসে। মেয়েটার বয়ফ্রেন্ডকে দূরে সরিয়ে নিয়ে তারপর একের পর এক মেয়েটাকে সবাই মিলে ধর্ষণ করে। তারপর সেখান থেকে তারা চলে গেলে সিন কাট হয়। বন্ধুরা, এই সিনটা মনে রাখবেন, একদম শেষে গিয়ে জানতে পারবেন আসলে ব্যাপারটা কি। এরপর সিনেমার নায়ক গুনা ও তার পরিবারকে আমরা দেখি। গুনার পরিবারে মা বাবা বোন আছে। গুনা বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আর পাড়ার মেয়েরা তো গুনার জন্য পুরাই পাগল। গুনা ও তার বন্ধু দুজনেই একটা গ্রাফাইট ফ্যাক্টরিতে কাজ করে। তারা দুজনে একসাথে যায়। এখানে দেখা যায় গুনা তার বসের কাছে 2 দিনের জন্য ছুটি চাইছে এক্সাম দেওয়ার জন্য। তখন বস বলে, 2 বছর ধরে দেখছি এক্সাম দিচ্ছিস, এবার পাশ হবে তো? আমরা জানতে পারি গুনার বাবার স্বপ্ন ছেলে বিটেক করবে, তাই আগে থেকেই গুনার বাবা বিটেক এর একটা সাইনবোর্ড বানিয়ে রেখেছে বাড়ির সামনে লাগাবে বলে। গুনা নিজে এবার মনে মনে বলে এবার ওই বোর্ড বাড়ির সামনে লাগাবেই। পরীক্ষার দিন চলে আসে। গুনা পরীক্ষা দিতে বেরোনোর সময় কেউ তার সামনে আসতে চাচ্ছে না, কারণ গুনার বাবা মনে করত সবাই তার পরীক্ষার জন্য আনলাকি, তাই তার বাবার ভয়ে কেউ সামনে আসতে চাইছিল না, এমনকি তিনি নিজেও না। গুনার বাবা বলে, এবার সেই তোমার সামনে আসবে যে তোমার জন্য লাকি। এটা শুনে গুনা তার গন্তব্যের দিকে রওনা হয়। রাস্তায় যেতে যেতে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। গুনা বলে, এমনিতেই এক্সাম দিতে যাচ্ছিলাম, কেউ সামনে আসছিল না বলে মন খারাপ, আর আপনি এভাবে সামনে চলে এলেন। যাই হোক, তখন মেয়েটি সরি বলে। তার লাকি পেনটা গুনাকে দিয়ে বলে, চিন্তা করো না, এই পেন দিয়ে পরীক্ষা দিলে তুমি ফার্স্ট ক্লাস পাবে। গুনা মেয়েটাকে দেখে তো পুরোই ফিদা হয়ে যায়। মেয়েটার উপর ক্রাশ খেয়েছে। রাতে গুনা বাড়ি ফেরার পর তার বাবা জিজ্ঞাসা করে, বিটেকের বোর্ড কি বাইরে লাগাবো কিনা? তখন গুনা বলে, লাগিয়ে দাও, এবার আমি খুব ভালো নাম্বার নিয়ে পাশ করব। তখন তারা সবাই খুশি হয়ে যায়। আর গুনার বোন বলে, তাহলে আমাকে গিফট কিনে দাও। তখন গুনার বোন জোর করে তাকে নিয়ে মোবাইল কিনতে যায়। সেখানে আমরা দেখি সেই দোকানের মালিকের মেয়েই হলো গুনার ক্রাশ। আর এখানে আমরা তার নাম জানতে পারি গীতা। গুনা আর তার বোনের ফোন কেনা হয়ে গেলে গুনা এই সুযোগে গীতার সাথে একটা সেলফি তুলে নেয়। খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় গুনা তার কাছে যাওয়ার জন্য মাঝে মাঝেই ইচ্ছা করে মোবাইল ভেঙে ফেলে। মোবাইল ঠিক করে আর গীতার সাথে একটা পিকচার তুলে নিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই গুনার বোনের বিয়ের জন্য একটা ছবি পাঠায়। সেটা হলো ওই মেডিকেল শপের মালিকের ফটো। কিন্তু এসব ব্যাপারে গুনা কিছুই জানে না। তার বন্ধুকে বলে ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে শুরু করলে জানতে পারে ওই ছেলেটা গুনার বন্ধুর ছোটবেলার বন্ধু। এবার আমরা দেখতে পাই গুনা মাঝে মাঝেই ওই মোবাইলের দোকানে যায়। আসলে গুনা বারবার মোবাইলের স্ক্রিন নিজেই ভেঙে ফেলতো, কারণ সে মোবাইলের স্ক্রিন পেপার লাগানোর নাম করে একটা করে সেলফি তুলে নিয়ে আসতো। কিন্তু গীতা সাথে সাথেই সেলফি ডিলিট করে দিত। তা দেখে গুনার খুব মন খারাপ হয়। সেদিন রাতে যখন দোকান বন্ধ করছিল তখন গুনা এসে শাটার বন্ধ করে ভিতরে চলে যায়। গীতা একটু ঘাবড়ে গেলেও গুনা বলে, 2 মিনিট কথা বলেই চলে যাব। গুনা বলে, মেয়েদের পেছনে ঘুরঘুর করা আমার কোনো কাজ না, বুঝতে পারছিলাম না তাই তোমার আশেপাশে ঘুরছিলাম। এখন বুঝে গেছি আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। গীতা কোনো উত্তর দেয় না। উত্তরের আশায় থাকবো এই বলে গুনা সেখান থেকে চলে যায়। এর পরের দিন গুনাকে রাস্তায় একটা মানসিক ভারসাম্যহীন মেয়েকে সাহায্য করতে দেখে লাস্ট অব্দি গীতা গুনার উপর পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন গুনা আবার স্ক্রিন কার্ড চেঞ্জ করতে গেলে গীতা তাদের সেলফি তুলে ডিলিট না করে ওয়েলপেপার সেট করে দেয়। এতে গুনা বুঝতে পারে গীতা তাকে ভালোবাসতে শুরু করেছে। গুনা তাকে বলে ওঠে ওই মানসিক ভারসাম্যহীন মেয়েটাকে সাহায্য করেছে তাই জন্য। গীতা বলে, না ওসব কিছু না, তোমাকে ভালো লেগেছে তাই ভালোবেসেছি। এরপর একদিন গুনার বন্ধু ওই মেডিকেল শপের ছেলেটার সাথে দেখা করতে যায়। এখানে শশী বন্ধুকে চিনতে পারে। তারা 3 জন একসাথে বসে কথা বলছিল। গুনার ছেলেটাকে খুব ভালো লাগে, কারণ ছেলেটাকে গুনার অনেক দায়িত্ববান মনে হয়। গুনা তার বোনের জন্য এরকমের একজন দায়িত্ববান ছেলেই খুঁজছিল। বাবা মায়ের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়াতে সে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। একটা মেডিকেল শপ খুলে নেয়, আর তা দিয়ে যা হয় তাতে ফ্যামিলিও খুশি খুশি চলে যায়। এরপর একদিন গুনার বন্ধু বাইকে করে কোথাও যাচ্ছিল।
কিন্তু সেখানে হঠাৎ করে রাধার সাথে তার বাইকের ধাক্কা লাগতেই গুনার বন্ধু তাকে না দেখে কিছু বলতে গেলে রাধা রেগে যায়। তখন গুনার বন্ধু দেখে ওটা রাধা, তখন বারবার সরি বলতে থাকে, কিন্তু রাধা তো রেগে পুরাই আগুন। রাধা বলে আমি ভুল করছি, আর এই বলে একটা বিয়ারের বোতল নিয়ে গুনার বন্ধুকে মারতে আসে। তখন গীতা এটা দোকান থেকে দেখতে পেয়ে গুনার বন্ধুকে বাঁচাতে ছুটে আসে। তখন রাস্তা দিয়ে গুনাও কোথাও যাচ্ছিল, সেও তাদেরকে দেখতে পায়। তখন ওদের দুজনকে বাঁচাতে চলে আসে, আর যার ফলে বিয়ারের বোতলটা ওদের গায়ে না লেগে গুনার হাতে লাগে। তখন রাধা বলে তুই এদের মধ্যে কেন আসছিস? গুনা বলে ভাই ওরা আমার ফ্যামিলির মতো, না বুঝে ভুল করে ফেলেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিন, আর কখনোই এরকমের কিছুই করবে না। তখন রাধা বলে আমি তোকে ছোটবেলা থেকেই চিনি, তাই তোর কথা এদেরকে ছেড়ে দিচ্ছি। এরপর রাধা চলে গেলে তাকে বকতে থাকে, বলে তোমার মাথায় কি একদমই বুদ্ধি নেই? তুমি জানো না কার সাথে পাঙ্গা নিতে চাচ্ছিলে? তখন গীতা বলে তোমার বন্ধু মানে আমারও তো ভাইয়ের মতো, তাই ওকে বাঁচানো তো আমার কর্তব্য। এরপর দেখা যায় রাধা তার দলবল নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, আর সেখানে আগে থেকেই ওই মেডিকেল শপের মালিক শশী কুমারের লোকজন বসেছিল। কিন্তু রাধা আসাতেই তাকে ভিআইপির মতো ঠিক করা হয়, ফার্স্ট সার্ভিস দেওয়া হয়, আর ওই শশী কুমারকে কেউ পাত্তা দেয় না। আর এমন সময় তাদের গ্যাংয়ের একজন লোক ওই রেস্টুরেন্টের এক ওয়েটারকে বিয়ারের বোতল ছুঁড়ে মারে, আর যার ফলে ওই ওয়েটার রাধাকে খাবার দিতে গিয়ে সমস্ত খাবার রাধার উপরে ফেলে দেয়, যার ফলে রাধা তো খুব রেগে যায়, আর একজনের সাথে রাধার খুব ঝামেলা লেগে যায়। আর সেই সময় শশী কুমার রাধার উপর না বুঝেই হামলা করতে শুরু করে দেয়। আর তখন রাধার দলের একজন বলে তুই রাধাকে মারলি? আর এটা শুনে তো সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সবাই ভয়ে সেখান থেকে এদিক সেদিক পালাতে শুরু করে। পরের দিন রাধার দলবল সমস্ত জায়গায় ওদেরকে খুঁজতেছিল। সেই সময় অন্যদিকে আমরা দেখি গুনার বন্ধু আর শশী কুমার এক জায়গায় বসে চিন্তা করছে কি করে রাধার হাত থেকে নিস্তার পাবে। তখন গুনার বন্ধু গুনাকে বলে তুই রাধাকে ভালো করে চিনিস, একবার কথা বলে দেখ যদি রাধা শশীকে ক্ষমা করে দেয়। গুনা প্রথমে রাজি হয় না, কিন্তু পরে শেষ যখন বলে ওর কিছু হয়ে গেলে ওর ফ্যামিলির কি হবে, আর সেটা শুনে গুনার একটু খারাপ লাগে। গুনা বলে ঠিক আছে আমি দেখছি, যদি সে না মানে তখন আমি কিছুই করতে পারবো না, তখন তোমরা নিজেদের মধ্যেই দেখে নিও। এর পরের দিন গুনা যখন রাধার বাড়িতে যায় শশীর ব্যাপারে কথা বলতেই রাধার লোকেরা তার উপর খেপে গিয়ে গুনার উপর হামলা করে দেয়, কিন্তু রাধা তাদেরকে থামিয়ে দিয়ে গুনার কথা শোনে। গুনা বলে রাস্তায় প্রাইম মিনিস্টারের ছবি দেওয়া থাকে, আর সেটা ছাগল খেয়ে নেয়, সেটা কি ছাগলের দোষ? আসলে শশী ভুল করে ফেলেছে, আপনার সাথে দেখা করে ক্ষমা নিতে চাইছে। তখন রাধা বলে ঠিক আছে, কিন্তু আশেপাশের দলের দৃষ্টিভঙ্গি দেখে ওরা বলে ঠিক আছে এখানে নয় অন্য জায়গায়। রাধা বলে ঠিক আছে আমি তোর বলা জায়গাতেই যাব, আমি ওর সাথে দেখা করতে যাব, আর একাই যাব। এটা শুনে রাধা খুশি হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে শশী ও তার বন্ধুকে খবরটা দেয়, সে বলে রাধা দেখা করতে চাইছে। এরপর আমরা দেখি একটা জায়গায় গুনা ও শশী তার জন্য অপেক্ষা করছে, আর সেখানে তো রাধা এসে একদম ফায়ার হয়ে থাকে। রাধা শশীকে মারে আর বলে রাধাকে মেরে শুধু সরি বললেই হয় না। তখন গুনা রাধার সামনে হাত জোর করে শশীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু রাধা কোনো কিছুই শোনে না। গুনা অনেক রিকোয়েস্ট করার পরেও রাধা তাকে মারতেই থাকে। শশী সুযোগ বুঝে উল্টো রাধাকে মারতে শুরু করে। গুনা অবাক হয়ে যায়, আর সেখানে আগে থেকেই শশীর গ্যাং লুকিয়েছিল। তারা সবাই মিলে রাধার উপর হামলা করে, রাধার ঘাড় থেকে মুন্ডু আলাদা করে রাধাকে মেরে পালিয়ে যায়। আর গুনা রাধাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও পারে না। এরপরে পুলিশ এসে গুনাকে রাধার খুনি ভেবে ধরে নিয়ে যায়। কোর্ট গুনাকে দোষী সাব্যস্ত করে আর তার জেল হয়। এরপর একদিন গুনার মা বাবা তার সাথে দেখা করতে আসে। গুনা সেখানে তাদের আসতে মানা করে, কারণ জেলে তার মা বাবা আসুক সেটা সে চায় না। কিছুদিন পর গুনা জেল থেকে ছাড়া পায়। জেলে যাওয়ার কারণে সেখানে সবাই গুনাকে এড়িয়ে চলে। রাস্তায় গুনার সেই বন্ধুর সাথে দেখা হয়, সে গুনাকে বাইকে বসাতে চাইছিল না। গুনা বলে এখন ওদের সাথে মিশলে হয়তো বদমাশ হয়ে যাব। এরপর গুনা সবার প্রথমে গীতার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে শোনে গীতা আর এই দুনিয়ায় নেই, গীতা সুইসাইড করেছে। প্রচণ্ড দুঃখ পায় গুনা। সত্যি এক ধমকা হাওয়ায় পুরো জীবনটাই উলটপালট হয়ে গেল তার। গুনা তার সুইসাইড করার স্থানে যায়, সেখানে গিয়ে অঝরে কান্না করতে থাকে। সেখানে গুনার ফ্যামিলি আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎই সেই সময় রাধার দল গুনার ফ্যামিলির উপর হামলা করে দেয়। গুনা তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু শেষমেশ রক্ষা হয় না। একজন গুন্ডা গুনার বাবার হাতের উপর একটা কোপ বসিয়ে দেয়। গুনার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু এখানেও নিস্তার নেই গুনার। এই হসপিটালেও ওই রাধার দলবল চলে এসেছে। তারা আবারও গুনার ফ্যামিলিকে টার্গেট করে, কিন্তু গুনা এক এক করে সবাইকে মেরে গাড়িতে করে রাধার বাড়িতে নিয়ে আসে। কিন্তু তখন বাকি গুন্ডারা গুনার দিক তেড়ে আসে। তখন গুনা গাড়িতে আর নিজের গায়ে পেট্রোল ঢেলে হাতে আগুন নিয়ে বলে আমার কাছে আগুন আছে, জ্বালিয়ে দেব, কেউ আগাবে না। আর বলে তোমাদের কার সাথে কি ঝামেলা আমি জানি না,
ভুল তো শুধু হয়েছে আমার একার, তাহলে আমার ফ্যামিলিকে মারতেছো কেন? সেই সময় রাধার মা বাইরে আসলে গুনা বলে, আমার যদি কারোর সাথে জবাবদিহি দিতে হয় সেটা হলো রাধার মা। তখন রাধার মা বলে, তোকে আর তোর ফ্যামিলিকে যদি মারতেই হতো তাহলে এরা অনেক আগেই তোকে আর তোর ফ্যামিলিকে মেরে ফেলতে পারত, কিন্তু তোর কাছে শুধুমাত্র একটা সপ্তাহ সময় আছে, তার মধ্যে তোকে রাধার খুনিদেরকে ধরে মেরে ফেলতে হবে যেভাবেই হোক না কেন, আর সেটা করতে না পারলে তোর সামনেই তোর ফ্যামিলিকে মেরে ফেলবো আমরা। গুনার কাছে কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে রাধার মায়ের কথা মেনে নেয়। তাকে যেভাবেই হোক রাধার খুনিদেরকে খুঁজে বের করতেই হবে। এরপর গুনা দিনরাত রাধার খুনিদেরকে খুঁজতে থাকে, কিন্তু তাতে তেমন একটা লাভ হয় না, তাদের কোথাও খুঁজে পায় না। তাই গুনা নিরাশ হয়ে এক জায়গায় বসে থাকে। সেখানে বসে বাচ্চাদের চোর পুলিশ খেলা দেখছিল। সেখানে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে বলছিল যে তার দাদু বলেছে চোর যদি পুলিশের ঘরেই লুকিয়ে থাকে তাহলে তাকে খুঁজে পাওয়া সম্ভব না। আর সেটা শোনার পর গুনা তার গ্রাফাইট ফ্যাক্টরি মালিকের কাছে সাহায্যের জন্য যায়। মালিক তার একজন চেনা পরিচিত পুলিশ অফিসারের কাছে গিয়ে খোঁজ নিতে বলে। গুনা সেই অফিসারের সাথে চায়ের দোকানে দেখা করে। ইনি হলেন এসআই শিবাজি। গুনা তখন চোরদের পুলিশের ঘরে লুকিয়ে থাকার কথা বলে। পুলিশ বলে, তুমি পাগল হলে নাকি আমি? সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর গুনা দেখে ওখানে থাকা এক পুলিশ অফিসার অন্য একজনের কাছ থেকে ঘুষ নিচ্ছে। এটা দেখে গুনা শিবাজির বাসায় চলে যায় ঘুষ দেওয়ার জন্য। এমনিতেও তো সাহায্য করলো না, আর ঘুষ দিয়ে যদি একটু সাহায্য পাওয়া যায় আর কি। কিন্তু একই কাণ্ড, সব কালপিটগুলো তো এই পুলিশ অফিসারের বাড়িতেই লুকিয়ে আছে। সবাই আবার বিয়ারের বোতল নিয়ে রেডি। যাই হোক, গুনা তাকে ঘুষ দিতে চায়, কিন্তু অফিসার ঘুষ নিতে রাজি নয়, আর গুনাকে চলে যেতে বলে। গুনা চলে যাবে, ঠিক তখনই সেখানে শশীর গ্যাংয়ের একজনকে আয়নায় রিফ্লেকশন দেখতে পায়। গুনা বুঝে যায় সবাই তাহলে পুলিশের বাড়িতেই আছে। গুনা তাদের দেখতে পেয়ে ধরতে গেলে সবাই বাড়ির পেছনের দরজা দিয়ে পালাতে শুরু করে। আর গুনা তখন তাদেরকে ধরার জন্য ওদের পেছনে দৌড়াতে শুরু করে। তাদেরকে এক এক করে সবাইকে মারতে থাকে। সেখানে গুনা তাদের সবাইকে মেরে পুরো আদমরা করে ফেলে। এরপর সিন শিফট হয়ে বিচের ধারে আসে। সেখানে আমরা দেখে গুনা তার বন্ধুকে ডেকে এনেছে। গুনার বন্ধু গুনাকে বলে, থ্যাঙ্কস ভাই, অন্তত আমাকে তুই ডেকেছিস। আমি ঠিক শশীর গ্যাংকে খুঁজে বের করে ফেলবো। এরপর গুনা তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমি আবার জেলে যাব। যারা আমার এই অবস্থা করেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো, আবার জেলে যাব। তখন গুনার বাবা গুনাকে এসব করতে মানা করে, কিন্তু গুনা ফোনটি রেখে দেয়। এই কথা শুনে গুনার বন্ধু চমকে যায় আর জিজ্ঞাসা করে, আবার কেন জেলে যাবি? তখন গুনা তার বন্ধুকে শশী গ্যাংদের আদমরা রক্তাক্ত বডি দেখায়। এটা দেখে সে অবাক হয়ে যায়। তখন গুনার বন্ধু বলে, এ কি করলি? তুই এদের সবাইকে ধরে রাধার মায়ের কাছে দিয়ে আয়, এদেরকে মেরে ফেলার কি দরকার? খনি হয়ে গেছিস নাকি তুই? এই বলে গুনার বন্ধু ওর গালে একটা চর মারে। তখন গুনা বলে, তুই আমাকে কতটা ভালোবাসিস, আর যদি এতটাই ভালোবাসিস তাহলে আমার সাথে তুই এমনটা কেন করলি? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গুনা যখন রাধার বাড়ি থেকে বেরিয়ে গুনার বন্ধুকে ফোন করে আর বলে রাধা কম্প্রোমাইজ করার জন্য রাজি হয়েছে। তখন গুনার বন্ধু শশী গ্যাংয়ের সাথেই ছিল। ওই শশী তখন গুনার বন্ধুকে বলে, রাধা তোমাকে ছেড়ে দেবে ভাবছো? হয় রাধা তোমাদের হাতে মরবে অথবা তোমরা রাধার হাতে মরবে। সে একটু ঘাবড়ে যায়। তখন তারা বলে তারা সবাই মিলে রাধাকে মারবে। যখন রাধা একা আসবে তখন সবাই মিলে রাধাকে মেরে গুনাকে ফাঁসিয়ে দেবে। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। গুনা বন্ধুকে বলে, তুই আমাকে এভাবে ধোকা দিলি? বন্ধু কিছু বলতেই যাবে তখন সিনটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখি একদম প্রথম সিনে রাধা যে গ্রামের পাশে গিয়ে একটা ফ্যামিলিকে মেরেছিল সেটা আর কেউ নয়, সেটা ছিল গুনার বন্ধুর ফ্যামিলি। সে বলে, পুরো গ্রামের সামনে রাধা আমার বাবা মাকে মেরেছে, ভাইকেও প্রায় আদমরা করে ফেলেছে, পাবলিকের সামনে আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছে। আর রাধা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল গুনার বন্ধু তখন প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নেবেই। তাই প্রতিশোধ নেওয়ার জন্য গুনার বন্ধু এসব করছে। গুনার বন্ধু গুনাকে সরি বলে। সে বলে, তুই সরি কেন বলছিস? তোর ফ্যামিলিকে হত্যার প্রতিশোধ তুই আমার উপরে নিলি? এত ঝড় আমার উপর দিয়ে গেল, ঠিক আছে, আজ তোর পরিবারের উপর অন্যায় হয়েছে তাই তুই আমার সাথে এমনটা করলি। আমার পরিবারের উপর যখন হামলা হলো তখন আমিও ছেড়ে কথা বলিনি, সবাইকে ছেড়ে দেবো ভাবছিলাম, আমি সবকিছু ভুলেও যাব ভাবছিলাম। কিন্তু যে পুলিশের বাড়ি থেকে শশী গ্যাং ধরা পড়লো সেই পুলিশ আমাকে একটা কথা বলেছে, এটা শোনার পর আমি তোকে ছেড়ে দিলে সেটা আমার উপর ভুল হয়ে যাবে। আসলে গুনা জেলে যাওয়ার পর গীতা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তার ফ্যামিলি তাকে অনেক চাপ দিতে থাকে গুনাকে ভুলে যাওয়ার জন্য। তখন গীতা সাহায্যের জন্য একদিন গুনার বন্ধুকে ফোন করে বলে, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। গুনার বন্ধু বলে, আমি এখন গ্রামের বাইরে। তখন গীতা বলে, সমস্যা নেই, আমি সেখানেই চলে যাচ্ছি। সেখানে আসলে গুনার বন্ধু আর শশীর গ্যাং মিলে সেই প্রথম সিনে যে একটা মেয়েকে এক এক করে সবাই মিলে ধর্ষণ করেছিল তার ভিডিও শিবাজিকে দেখায়। আসলে এই মেয়েটি ছিল শিবাজির মেয়ে, আর এই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার ঘরে সবাই লুকিয়ে থাকে। আর গীতা যখনই ওই বন্ধুর সাথে দেখা করতে আসে তখন গীতা বলে, বাড়ি থেকে সবাই বলছে গুনাকে ভুলে যেতে, আমি তো গুনাকে বাদে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কি করব কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। আর ঠিক তখনই গুনার বন্ধুর পেছন থেকে শশীর গ্যাংয়ের লোকেরা বেরিয়ে আসে। তাদেরকে দেখে গীতা ভয় পেয়ে যায়।
তারপর শশী গ্যাংয়ের লোকেরা এক এক করে গীতাকে রেপ করে। আর এই জায়গাটা খুব খারাপ লাগে। একজন মেয়ে যে তাকে ভাই বলে ডেকেছিল, আর ভাই হয়ে সবসময় তার বোনকে রক্ষা করার বদলে সে কিনা গীতার সাথে এই জঘন্য কাজ করে। এরপর গীতা কিছুই বুঝতে না পেরে সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপরে আবার সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। গুনা বলে তুই সাহায্য করবি বলে ও ভাই বলে তোর উপর ভরসা করে এসেছিল, তুই কি না সে না না তোর সাথে যে কি করা উচিত তুই বল। তখন গুনা তার বন্ধুকে বেদরক মারতে থাকে। তখন সেখানে এক পুলিশ অফিসার আসে। গুনা তাকে বলে আপনি ভিডিও করুন, যাতে কোনো ছেলে ভবিষ্যতে কোনো মেয়ের উপর এরকমের খারাপ কাজ না করতে পারে। তারপর গুনা একে একে সবাইকে মারতে থাকে। গুনা শশী আর তার বন্ধুর হাত পা কেটে দেয়। বেঁচে থাকার জন্য যদি বদলা নিতে হয় তাহলে তার পরিণাম মৃত্যু থেকেও ভয়ঙ্কর হতে পারে। একজনের করা ভুলের জন্য অন্যের জীবন যেন কোনো প্রকার ক্ষতি না হয়। এত কিছু যে ঘটেছিল সেগুলো ভুল ছিল না, সেগুলো ছিল অপরাধ। অপরাধের তো শাস্তি হতেই হবে। গুনার শাস্তি দেওয়া ভিডিওটি টিভিতে টেলিকাস্ট করা হয়। তখন সবাই তাকে সাপোর্ট করছিল আর সবাই বলছিল গুনা যা করেছে ঠিকই করেছে। আর এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের সিনেমাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।